হাসপাতালে গম্ভীর মুখে বসে আছে আশ্বিন। নূরকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে 2 ঘন্টা হতে চলল। আশ্বিন তখন থেকেই থম ধরে বসে আছে। 8 মাসেই সিজার করে ফেলতে হচ্ছে। নূরের কন্ডিশন ভালো ছিল না। একজন হলে সমস্যা হতো না, টুইন্স বেবি হওয়ায় সিজার করে ফেলতে হচ্ছে। বাচ্চা উল্টে গেছে। নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা। তখন পেটে আঘাত লাগায় রক্তপাত শুরু হয়। নূর কিডন্যাপ হওয়ার 2 ঘন্টা পরে আশ্বিন নূরের কাছে পৌঁছেছে। বেবিদের কোনো ক্ষতি হয়নি, ব্লিডিং বন্ধ না হয় এখনই সিজার করতে হচ্ছে। নূরের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। আশ্বিন অমিতের সাথেই একজন ডক্টর পাঠিয়েছিল। সে চেক আপ করে নূরের কন্ডিশন বলতেই আশ্বিন সাথে সাথেই নূরকে হসপিটালে নিয়ে এসেছে। অমি অস্থির হয়ে পায়চারি করছে। আশ্বিনকে এত শান্ত দেখে অবাকের সাথে সাথে মেজাজও খারাপ হচ্ছে। নূরকে নিয়ে আশ্বিনের কোনো মাথা ব্যথাই নেই। সানভি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। নূরের জন্য তার খুব খারাপ লাগছে। লুবানা পাশে দাঁড়িয়ে গুনগুন করে কেটে যাচ্ছে। সানভি বিরক্ত চোখে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। এই মেয়েকে দেখে তার মাথা ব্যথা হচ্ছে। আশ্বিনের ফোন বাজতেই কয়েকজোড়া চোখ তার দিকে স্থির হয়ে গেল। আশ্বিন ফোন রিসিভ করে একটু দূরে গিয়ে দাঁড়ালো। বলো বাহাদুর। নাফিজা ম্যামের খবর পেয়েছি। আচ্ছা, অ্যাড্রেস পাঠিয়ে দাও। এদের কি করব স্যার? মেরে দাও। এতগুলো পিস করো যে বোঝা না যায় এরা মানুষ ছিল। আশ্বিনের শান্ত গলায় এমন ভয়ঙ্কর কথা শুনে শুকনো ঢোক গিলল বাহাদুর। সে জানে আশ্বিন কতটা ভয়ঙ্কর। মনে মনে একটু আফসোস হলো এদের জন্য। মারার আগে মেয়েগুলোর খোঁজ নিয়ে নেবে, এদের হদিস যেন কাকপক্ষেও টের না পায়। বাহাদুর সম্মতি দিয়ে ফোন কেটে দিল। আশ্বিন গিয়ে আবার আগের জায়গায় বসে পড়ল। অপারেশন থিয়েটারের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। সানভি আশ্বিনের বসার জন্য ভিআইপি কেবিন নিলেও আশ্বিন সেখানে যায়নি। তার ভিতরের অস্থিরতা সে কাউকে দেখাতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। হুট করে বসা থেকে দুম করে দাঁড়িয়ে গেল আশ্বিন। অপারেশন থিয়েটারের দরজা নিজেই সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো। অমি এসে আগলে ধরল আশ্বিনকে। আশ্বিনের সারা শরীর কাঁপছে। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন আর তার সহ্য হচ্ছে না। নূর কী অবস্থায় আছে না দেখা পর্যন্ত শান্তি নেই তার। বুকের ব্যথা শুরু হয়ে গেছে। বুকের যন্ত্রণায় তার শ্বাস আটকে আসছে। আশ্বিনকে অমি ধরে রাখতে পারছে না। আশ্বিনের শক্তির সাথে তার মতো দুটো অমিও কিছু না। সানভি ভয়ে সামনে যাচ্ছে না। লুবানা শব্দ করে কাঁদছে। দরজা খোল, আমি ভিতরে যাব। আশ্বিনের হুঙ্কার শুনে একজন নার্স দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল আশ্বিনের দিকে। সব সময় শান্ত থাকা মানুষটাকে এইভাবে ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে গেল তার। আশ্বিন নার্সকে সরিয়ে ভিতরে ঢুকে গেল। নূরকে অপারেশন টেবিলে দেখে তার অশান্ত চোখগুলো আপনা আপনি শান্ত হয়ে গেল। ডাক্তার অপারেশন বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আশ্বিনের দিকে। আশ্বিন ইশারায় তার কাজ করতে বলে নূরের মাথার পাশে দাঁড়িয়ে রইল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ফ্যাকাশে মুখের দিকে। অক্সিজেন মাস্ক লাগানো নূরকে দেখে চোখ ফেটে পানি বেরিয়ে এলো। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল আশ্বিন। বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। বুকের কয়েকবার হাত বুলিয়ে অসহায় চোখে চারদিকে চোখ বুলালো। সে অসুস্থ হতে চায় না এখন। নূরের পাশে থাকতে চায়, কিন্তু শরীর সায় দিচ্ছে না। বউয়ের সিজার দেখে সে বুক ব্যথায় মরে যাচ্ছে। এমন দুর্বল মন্ত্রী দিয়ে দেশ চলবে? কি লজ্জাজনক ব্যাপার। বাচ্চার হালকা কান্নার আওয়াজে ধ্যান ফিরল আশ্বিনের। বুকের ব্যথা ভুলে সেদিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল। দুজন নার্সের কোলে দুটো রাজকন্যা। রক্তে মাখামাখি তাদের ছোট্ট শরীর পরিষ্কার করে তার কাছে নিয়ে এলো বাচ্চাদের। আশ্বিন শুধু এক পলক দেখার সুযোগ পাবে, তারপর তাদের এনআইসিইউতে নিয়ে যাবে। ওখানেই 15 দিন রাখার পরে তাদের মায়ের কাছে দেওয়া হবে। আশ্বিন এক পলক দেখে বাচ্চাদের নিজের কোলে নিল। নার্স কিছু বলতে গিয়েও থেমে গেল। আশ্বিনকে কিছু বলার ক্ষমতা নেই তাদের। একজন হ্যান্ড স্যানিটাইজার করতে বলল মিনমিন করে।
আশমিন বাচ্চাদের দিয়ে নিজের হাত স্যানিটাইজ করে আবার তাদের করে নিল। দুজনের কানের কাছে আজান দিয়ে কপালে চুমু খেয়ে তাদের আবার নার্সদের কোলে দিয়ে দিল। অপারেশন হয়ে গেছে স্যার। ম্যামকে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে। আপনি যদি একটু। শেষের কথাটা আমতা আমতা করে বলতে গিয়েও থেমে গেল ডাক্তার। আশমিন আর কিছু বলল না। নূরের কপালে চুমু খেয়ে চুপচাপ বেরিয়ে এলো। বুকের ব্যথাটা এখনও কমেছে, প্রিন্সেসদের কোলে নিয়ে অর্ধেক কমে গেছে। বউকে বুকে নিলে পুরোটা চলে যাবে নিশ্চিত। অমি, সানভি আর লুবানা বাচ্চাদের দেখে এসেছে এক পলক। উত্তেজনায় কখন সানভির হাত জড়িয়ে ধরেছে নিজেও টের পায়নি। সানভি লুবানার বাচ্চামো দেখে হালকা হাসল, রাগ করার ভান করে বলল, এই হাত ছাড়ো শাবানা, তোমাকে বিশ্বাস নেই। এখন হাত ধরেছ, একটু পরে গলা ধরতে আসবে। আমি কোনো 2 ইঞ্চি লিলিপুটকে আমার গলার জড়িয়ে ধরতে দেবো না। নারী কেলেঙ্কারি হলেও মেনে নিয়ে যাবে, কিন্তু বাচ্চা কেলেঙ্কারি হলে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর দোয়াই লাগে, আমাকে ছেড়ে দাও। লুবানা ঝামটা দিয়ে সানভির হাত ছেড়ে দিল। কটমট করতে করতে বলল, এমন একটা ভাব করছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিচ্ছি। ফালতু যত সব। আর আমার নাম লুবানা। আর একদিন সাবানা বললে আপনাকে আমি সাবান দিয়ে মুচড়ে মুচড়ে ধুয়ে দিব আমি। ল্যাব পিপলস। লুবানা গটগট করে চলে গেল। সানভি বিরস মুখে তাকিয়ে দেখলো তার চলে যাওয়া। অমি কপাল চাপড়ে বলল, সমস্যা কি তোমাদের? সতীনের মতো সারাদিন একজন আরেকজনের পেছনে লেগে থাকো কেন? আর এই ল্যাব পিপলেস মানে কি? আমার কঙ্কাল ল্যাবে দান করা হয়েছে, তাই আমি ল্যাব পিপলস। মানে? লম্বা কাহিনী, বাদ দাও। আমজাদ চৌধুরী হসপিটালে এসেছে 5 মিনিট হলো। আশমিন হাসপাতালের বিলাসবহুল কেবিনে হাত পা ছড়িয়ে বসে আছে। সারাদিনের চিন্তা ক্লান্তি চিন্তায় শরীর ভার ছেড়ে দিয়েছে। আমজাদ চৌধুরী খারাপ লাগলো ছেলেকে এই অবস্থায় দেখে। বাড়িতে নাচতে থাকা বিপদের কথা কিছু বলতে ইচ্ছে হলো না। কামিনী জ্যোতির ওপর বিতৃষ্ণা চলে এসেছে, তবুও সে ঘৃণা করতে পারে না তাকে। একেই বুঝি ভালোবাসা বলে। বউ ছেড়ে আসতে মন চাইলো? তুমি তো দিন দিন বউ পাগলা হয়ে যাচ্ছ। পুরুষ মানুষের এমন বউ পাগলা হলে চলে? আশমিনের দিকে চোখ বড় বড় করে তাকালো আমজাদ চৌধুরী। কে এই কথা বলছে যে নিজে সারাদিন বউয়ের আগে পিছে ঘুরঘুর করে? ক্লান্ত লাগছে আব্বু। নূরের কি অবস্থা? ভালো, আমার নাতিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এইটুকু হয়েছে। আজমিন জাইন চৌধুরীর মেয়েরা কিনা ইঁদুরের বাচ্চার সাইজ নিয়ে দুনিয়ায় এলো। এদের কান্নাও ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। চোখ খুলে আমাকে দেখেনি ওরা। আমার নূরের কত কষ্ট হয়েছে। সব কয়টাকে কুকুর দিয়ে খাওয়াবো আমি। কার কলিজায় হাত দিয়েছে তা হাড়ে হাড়ে টের পাবে। ওদের তুমি এখনো বাঁচিয়ে রেখেছো, এটা আমার বিশ্বাস করতে বলছো? ওরা তো চুনোপুটি আব্বু। রাঘব বোয়ালদের ধরা এখনো বাকি। সব কয়টাকে ইঞ্চি দিয়ে মেপে সাইজ করব। আচ্ছা বাদ দাও, ক্লান্ত লাগছে তোমাকে, একটু রেস্ট নাও। দুইটা মেয়ে পৃথিবীতে আনা 4টিখানি কথা তুমি কি বুঝবা? নিজে 2 বাচ্চার বাপ হয়েও ভার্জিন বাপ নিয়ে ঘুরতে হচ্ছে। তুমি আমার মান সম্মান ধূলিসাৎ করে দিলে। এই জীবন দিয়ে কি হবে আমার? শুধু বউটার জন্য বেঁচে আছি, না হলে মসজিদের দান বক্সে দান করে দিতাম। আমজাদ চৌধুরী হনহন করে বেরিয়ে গেল। এই ছেলের জন্য মায়া দেখানো তার জীবনের চরম ভুল। নূরের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগেই। জ্ঞান ফেরার পর থেকে নূর অস্থির হয়ে আছে বাচ্চাদের জন্য। আশমিন বুঝেও রাখতে পারছে না। অপারেশনের পর নূরের বেশি নড়াচড়া করা নিষেধ। সে মেয়ে এখন চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করছে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো আশমিনের। জোরে ধমক দিতে গিয়েও নিজেকে সামলে নিল। মুখে হালকা হাসি টেনে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ শুয়ে থাকো বউ। আমার মেজাজ খারাপ হলে খুব খারাপ হবে। মেয়েদের জন্য এত উতলা হয়েও না। বছর বছর এই অনুভূতি পাওয়ার সুযোগ পাবে তো তুমি। তোমার বরের মন অনেক বড়, সে তোমাকে টুইন্স বেবির মা বানাবে। এবার চুপ করে ঘুমাও শোনা। একটু সুস্থ হলে পরিদের কাছে নিয়ে যাব। এখন আমাকে একটা চুমু খাও, আমি চুমু শূন্যতায় ভুগছি। নূর ব্যথা অস্থিরতা বাদ দিয়ে আশমিনের দিকে কটমট করে তাকালো। কোমরের নিচের অংশ এখনও অবশ হয়ে আছে। সুস্থ হলে সবার আগে এই লোককে পিটিয়ে হাতের সুখ করে নেবে। অসহ্য মানুষ একটা।
নূরের খেয়ে ফেলা লোক দেখে আশমিন এদিক ওদিক তাকিতুকি করলো। গলা ঝেড়ে দুঃখী গলায় বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি কত টেনশনে ছিলাম জানো? এই বারান্দায় কতবার চক্কর লাগিয়েছি ধারণা আছে? তোমার জন্য আমার ব্যক্তিগত বুকে পোষা মির্জাফর কলিজা লাফিয়ে বাইরে চলে আসছিল প্রায়। কত কষ্টে চেপে চুপে আটকে রেখেছি আমি, হিসেব আছে? আর এখন তুমি আমাকে চোখ দেখাচ্ছ। মানবতা আজ কোথায়? আজকেই মানবাধিকার কমিশনের একটা লিখিত অভিযোগ জানাতে হবে। আমি গাল এগিয়ে দিচ্ছি, চুপচাপ চুমু খাও, নাহলে আমি জোর করেও নিতে পারি। নূর চোখ বুজে রইল। কথা বলার ইচ্ছে আগ্রহ কোনোটাই নেই। এই লোকের রেল লাইনের মতো মুখ লাগাম ছাড়া চলতেই থাকে। নূরকে চোখ বন্ধ করতে দেখে বিজয়ের হাসি হাসল আশমিন। যাক, আপাতত শান্ত করা গেছে। এটাকে বলে প্রতিভা। বউকে চুপ করানো আমার কাছে থেকে শেখা উচিত। সময় থাকলে একটা কোচিং সেন্টার খোলা যেত। আহা, কত অসহায় স্বামীদের উপকার হতো। এটাও এক প্রকার জনসেবা। সানভি আশমিনকে মেসেজ করলো বাইরে আসার জন্য। আশমিন আজ 2 দিন কিছুই মুখে দেয়নি। তার উপর তার বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে, কিন্তু আশমিন নূরের কেবিনে ঘাপটি মেরে বসে আছে। অমি কাল সারাক্ষণ এখানে ছিল। সকালে লুবানাকে নিয়ে বাসায় গিয়েছে। একেবারে অফিস করে বিকেলে আসবে। আগামী কয়েকদিনের দলীয় সমস্ত মিটিং ক্যান্সেল করেছে আশমিন। অফিস আমজাদ চৌধুরী সামলে নেবেন। সানভির মেসেজ পেয়ে বেরিয়ে এলো আশমিন। চোখে মুখে ক্লান্তি চেপে ধরেছে। সানভি নিজেও ক্লান্ত। আপনার পোশাক নিয়ে এসেছি স্যার, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। খাবার রেডি আছে, একবার টেস্ট করেই নিতে হবে। আর না করবেন না স্যার, প্লিজ। সানভির করুণ গলা শুনে মলিন হাসল আশমিন। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, মানুষ চোখের সামনে ভালোবাসা কেন অনুভব করে না শান? চোখ তো মনের আয়না। ভালোবাসার মানুষটা আমার চোখে থাকা ভালোবাসা, অভিমান, কষ্ট অনুভব করতে পারে না। এই পরাজয় আমি কিভাবে মেনে নিই শান? সে আমাকে কষ্ট দিক, আঘাত করুক, আমি মেনে নিব, কিন্তু সে আমার চোখের ভাষা বোঝে না। এটা আমি কিভাবে সহ্য করি বলো তো? আমার মনে রাজ করা মানুষটার ভালোবাসার এত খাত আমার সহ্য হচ্ছে না। ছোটবেলা থেকেই আমি শুধু অবহেলা পেয়েই গেলাম, বুঝলে? আপনজনদের অবহেলা নিতে নিতে আমি ক্লান্ত। তুমি কোন ব্যথা সারাবে শান? এই বুকে সারাক্ষণ আমার প্রিয় মানুষগুলো আঘাত করে চলেছে। ক্ষত সারাতে মলম দিতে হয়, পুরোনায় ওই জায়গায় আঘাত করলে কি ক্ষত সারবে? এসব বাদ দাও, বাসায় গিয়ে রেস্ট নাও, প্রয়োজন হলে আমি ডেকে নিব। আশমিন আবার নূরের কেবিনে চলে গেল। সানভি চুপ করে দাঁড়িয়ে রইল। আশমিনের কষ্ট সে বোঝে। এত বছর ছায়ার মতো লেগে আছে তার পিছনে। আশমিনের প্রতিটি নির্ঘুম রাতের সাক্ষী সে। কি গভীর যন্ত্রণায় মাঝরাতে বারান্দায় ডুকরে কেঁদে উঠত আশমিন। এমন শক্তপোক্ত গম্ভীর মানুষটাকে রাতের আধারে কাঁদতে দেখে নিজের চোখও ভিজে উঠত সানভির। নূরের প্রতিটি কথা আশমিনকে গভীরভাবে আঘাত করে। আশমিন হাসি মুখে এড়িয়ে যাওয়ার ভান করলেও সানভি বোঝে তার স্যার হাসি মুখে আঘাতের বিষ পান করেছে। মাঝে মাঝে সানভির খুব আফসোস হয় নূরের জন্য। এমন একটা ভালোবাসার মানুষ পেয়েও সে অবহেলা করছে। যদি কখনো হারিয়ে যায় কেঁদেও কুল পাবে না। 15 দিন পরে আজ নিজের মেয়েদের কাছে পেয়েছে নূর। সে নিজেও পুরোপুরি সুস্থ না, তাই এখনও হসপিটালেই আছে। আমজাদ চৌধুরী প্রতিদিন এসে নাতনিদের দেখে যান। কামিনী চৌধুরীও একবারও আসেনি। মায়া বেগম কয়েকবার এসেছে। আশমিন কড়া গলায় তাকে বাসায় থাকতে বলেছে। তার একমাত্র কাজ হচ্ছে কামিনী চৌধুরীর উপর নজর রাখা। আর কোনো ছাড় দেওয়া হবে না কামিনী চৌধুরীকে। বাচ্চাদের নিজের কোলে নিয়ে কেঁদে ফেলল নূর। আশমিন চোখ ভরে দেখছে তার রাজকুমারীদের। পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত বুঝি এটাই। একজন নার্স এসে নূরকে ফিডিং করাতে বললে নূর উসখুস করতে লাগলো। আর চোখে আশমিনের দিকে কয়েকবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিচ্ছে। আশমিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নার্স আবার তাড়া দিতেই নূর আমতা আমতা করে বলল, ওনাকে বাইরে যেতে বলুন। আশমিন যেন এই কথার অপেক্ষায় ছিল। সাথে সাথে গম্ভীর গলায় নার্সকে উদ্দেশ্য করে বলল, আউট। নার্স কোনো দ্বিরুক্তি না করেই বেরিয়ে গেল। নূর হতভম্ব গলায় বলল, আরে আমি আপনাকে বলেছি। আমি থাকতে তাকে কেন লাগবে? আমি হেল্প করছি। আমাদের মধ্যে প্রাইভেসি বলতে কিছু নেই।
এই মুহূর্তগুলো খুব অমূল্য নূর। তোমার এই সুখের কষ্টে আমি তোমার সহযোদ্ধা, তোমার জন্য আমি যথেষ্ট। কথা বলতে বলতে নূরকে হেল্প করে মাথার পাশেই দাঁড়িয়ে রইল আশমিন। বসতে কষ্ট হচ্ছে? নূর মাথা নাড়িয়ে না বলল। আশমিনের চোখের দিকে তাকালে তার বিশ্বাস হয় না সে তার বাবাকে খুন করেছে। তবে আশমিনের খাপছাড়া ভাব আর স্বীকারোক্তি তার ভাবনাগুলোকে বারবার এলোমেলো করে দেয়। এ দোটানায় সে নিজে শেষ হয়ে যাচ্ছে। আশমিন যদি সত্যি তার বাবাকে খুন করে থাকে তাহলে তাকে মরণ যন্ত্রণা দেবে সে। একবার সঠিক তথ্য তার হাতে আসুক। একটা ডায়েরির উপর ভিত্তি করে কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না। আর রইল আশমিনের স্বীকারোক্তি। আশমিনের মতো বদলোকের কোনো কথা ধরা মানে নিজের মাথার দেয়ালে মারা। আস্ত ইতর একটা। আমার ডাক্তার হওয়া উচিত ছিল বউ। এই ডাক্তার আমার বইয়ের পেট কেটে 2 ভাগ করে ফেললো, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। ডাক্তার হলে এই দুর্দিন দেখতে হতো বলো? বউ আমার, বইয়ের পেটও আমার, আর কাটলো কি ওই না ডাক্তার? শুধু আমার রাজকন্যাগুলোর জন্য কিচ্ছু বললাম না, নাহলে আমি ওই ডাক্তারের পেট কেটে নিতাম। মিনিস্টার আজমিন জাইন চৌধুরীর বইয়ের পেট কেটে ফেলে, কি সাহস ভাবা যায়? নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। লোকটা আবার বাজে কথা বলা শুরু করেছে। কাছের মানুষের কাছে আশমিনের এই অসহ্য কথাগুলো বের হয়। বাইরের মানুষের কাছে আশমিন মানেই একজন গম্ভীর রাগী নেতা। নূর কিছু না বলে চুপ করে থাকলো। বাচ্চাদের খাওয়ানো হলে তাদের নিয়ে দোলনায় শুইয়ে দিল আশমিন। তার লোক কল করেছে তাকে। নূরের সারপ্রাইজ আনতে যাবে সে। ফোনে চোখ বুলিয়ে নূরের দিকে তাকিয়ে মলিন হাসল আশমিন। নূর তার এই নির্জীব হাসিও যে কেড়ে নেবে তা হয়তো তার ধারণাতেও ছিল না। কামিনী চৌধুরী আজ সবার চোখের আড়ালে হসপিটালে এসেছে। বাচ্চারা এতদিন নিবিড় পর্যবেক্ষণে ছিল, তাই সে আসেনি। কানাডার এক পরিবারের সাথে কথা হয়েছে তার। 2টো বাচ্চায় তারা নেবে। সে তো মেরেই ফেলতে চেয়েছিল। বাঁচিয়ে রেখে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে ক্ষতি কি? নূরকে সে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। তার সব কিছু এই মেয়ে কেড়ে নিয়েছে। এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ সে না। সারা জীবন সন্তানের শোকে কপাল চাপড়ে মরবি এবার। নিজ মনে বিড়বিড় করে নিজের পরিচিত নার্সের কাছে গেল কামিনী চৌধুরী। আমি বাইরে অপেক্ষা করছি, বাচ্চাগুলোকে নিয়ে এসো। স্যার, জালাল আমাকে মেরে ফেলবে ম্যাম, আপনি অন্য কাউকে বলুন। নার্সের করুণ গলা শুনে খেপে উঠল কামিনী চৌধুরী। খ্যাপা ষাঁড়ের মতো হুঙ্কার দিয়ে বলল, আমার কথা মতো কাজ না করলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলবো। এখন কথা না বাড়িয়ে যাও, টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কাজ শেষ হলে কয়েকদিন অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিবে। মধ্যবয়স্ক নার্সটি চোখের পানি ফেলতে ফেলতে বলল, কোথায় গা ঢাকা দিব? কবরে চলে গেলেও স্যার আমাকে মাটি খুঁড়ে খুঁজে বের করে আনবে। কামিনী চৌধুরী বিরক্ত হলো। কর্কশ গলায় বলল, ঠিক আছে, আমি তোমার স্বামী আর বাচ্চাদের কবরে পাঠানোর ব্যবস্থা করছি। না না ম্যাম, প্লিজ এমন করবেন না, আমি এখনই যাচ্ছি। কামিনী চৌধুরী বাঁকা হেসে নিজের গাড়িতে গিয়ে বসলো। আশিয়ানকে এ ব্যাপারে কিছুই বলেনি। আশিয়ানকে যতই নিজের মতো করে বড় করুক না কেন, তার শরীরে রাফসান শিকদারেরই রক্ত বইছে। সে কখনোই এমন কিছু করতে দিবে না কামিনী চৌধুরীকে। তাই যা করার তাকেই করতে হবে। আশমিন বেরিয়ে যেতেই নূর অমিকে ফোন করলো। চলে এসো আমি আজই এখান থেকে যেতে চাই। আরেকবার ভাবুন ম্যাম, স্যার জানলে হাস তো রাখবে না। এটাই আমার শেষ কথা, যা বলেছি তাই করো। অমি আর কিছু বলল না, চুপ থেকে সম্মতি জানালো। সে কোনোভাবেই বিশ্বাস করে না আশমিন রাফসান শিকদারকে খুন করতে পারে। রাফসান শিকদার আশমিনকে অনেক স্নেহ করতেন। আশমিন নিজেও রাফসান শিকদারের প্রতিটি কথা মেনে চলত। অমি নিজের চোখে আশমিনকে ভেঙে পড়তে দেখেছে রাফসান শিকদারের মৃত্যুর পরে। আর কিছু না ভেবে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল অমি। নূর ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। অমি এলেই তারা বেরিয়ে যাবে। নিজের বাবার খুনির সাথে আর নয়। যতদিন আশমিন নির্দোষ প্রমাণ না হচ্ছে ততদিন সে বাচ্চাদের নিয়ে দূরে থাকবে। নূর ওয়াশরুমে ঢুকতে নার্স এসে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল। কেবিনের সামনের গার্ডগুলো তখন দরজায় দাঁড়িয়ে। নার্সের কোলে বাচ্চাদের দেখে তাকে আটকে দিয়ে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাচ্ছেন? এমন রাশভারী গলা শুনে কেঁপে উঠল নার্স। ভয়তো চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, ডক্টরের কাছে
চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। গার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করলো নার্সকে। একে প্রথম দিন থেকেই দেখেছে এখানে, তাই আর কিছু না বলে মাথা নাড়িয়ে যেতে বলল। নার্স যেন হাঁপ ছেড়ে বাঁচল, তড়িঘড়ি করে চলে গেল সেখান থেকে। লিফটে ঢুকে সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিংয়ে এসে কামিনী চৌধুরীর কাছে বাচ্চাদের দিয়ে দিল। কামিনী চৌধুরী নাকশিটকে বলল, আমার কাছে দিচ্ছ কেন? পেছনে ঝুড়িতে রাখো। নার্সটি অবাক হয়ে তাকালো কামিনী চৌধুরীর দিকে। একটা কাপড়ের ঝুড়িতে বাচ্চাদের রাখতে বলছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খ্যাক করে উঠল কামিনী চৌধুরী। রাগী গলায় বলল, সংসদে দাঁড়িয়ে আছো কেন? যা বলেছি তা করো, যত সব। নার্সটি আর কিছু না বলে বাচ্চাদের বাস্কেটে রেখে একবার করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোনো টাকা লাগবে না ম্যাম। আমার স্বামী সন্তানদের ছেড়ে দিন, আমি তাদের নিয়ে খুব দূরে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি তাদের ছেড়ে দিয়েছি। এখন এখান থেকে সরে পড়ো, তোমাকে যেন আর এই শহরে না দেখি। বাচ্চারা কেঁদে উঠতেই কামিনী চৌধুরী বিরক্ত চোখে তাকালো। নার্সকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল।